স্বাগত আজকের অনুষ্ঠানে। সাংঘাতিক সব ব্যাপার তো সবাই জানে। আমরা সেটা নিয়ে আলোচনা করবো, যার জন্য গত সপ্তাহে আমি বলেছিলাম যে এই আলোচনাগুলো খুব প্রয়োজন আছে। যদি ভালো করে কেউ বুঝে উঠতে পেরেছিল তো সে বুঝবে যে কেন বাজারটা এরকম করছে। এই সপ্তাহে চাঞ্চল্যকর হচ্ছে যে হঠাৎই রিজার্ভ ব্যাংক একটা 40 বেসিস পয়েন্ট রেট হাইক করে দিল। ভালো, এতে আরবিআই ক্রেডিবিলিটিটা অনেক বাড়বে। তো এই রেট হাইক যেটা হলো সেটা মানেটা বুঝতে হবে। আমি সিনপসিসটা করি যে রেট হাইক মানেটা কি। একটা হচ্ছে যে এটা আরবিআই ক্লিয়ার সাইন দিচ্ছে যে আমাকে ইনফ্লেশনটাকে কমাতে হবে, মনিটারি পলিসির মাধ্যমে এটা কমানো সম্ভব। এবং আগামী দিনে জুন মাসে যখন মিটিং হবে তখন মনে হয় আর একটু বাড়াবে। 40 বাড়িয়েছে, আরও হয়তো 60 কিংবা 75 বাড়াবে। এটা মোটামুটি একটা ক্লিয়ার সাইন এসে গেছে। তাতে বাজার অবভিয়াসলি আহত হবে। তার কারণটা হচ্ছে যে রাইজিং ইন্টারেস্ট কস্ট কিংবা রাইজিং ইন্টারেস্ট রেটস হলে পর ফলিং স্টক প্রাইসেস হয়, এটা ইনভার্সলি রিলেটেড। বাট তা সত্ত্বেও যেটা ঘটলো সেটা হচ্ছে যে এই রাইজটা করার জন্যে 10 ইয়ার বেঞ্চমার্ক ইল্ডটা 7.38% হয়ে গেল। এটা নর্মাল সেটা হতে পারে 6.5। তো ইল্ডটা বাড়লে পর গভর্নমেন্টের বড়োইং কস্ট বেড়ে যায়, অর্থাৎ সরকার যে টাকাটা ধার করে সে ধার করতে গিয়ে, যেমন বড়োয়ারদের ধার করতে গিয়ে বেশি সুদ দিতে হবে, সরকার যেহেতু একজন বড়োয়ার এবং খুব বড় বড়োয়ার, তাকেও বেশি সুদ দিয়ে ধার করতে হবে। এবং সেটার জন্যে সরকার হয়তো ধার করাটা কমাতে পারে। ধার করাটা কমালে পর অনেক উন্নয়নমূলক কাজ কিংবা ইত্যাদি ইত্যাদি কাজ যার উপর একটা জিডিপি নির্ভর করে সেটা হয়তো আহত হতে পারে। বাজারে ভয়গুলো পায়, ঠিক এইভাবে হবে তা নয়, বাট এই ভয়টা পায়। সো রাইজিং ইন্টারেস্ট রেট রেজিমে যেটা হয়, বন্ড বিকামস মোর অ্যাট্রাকটিভ বিকজ সুদটা একটু বেশি পাওয়া যায়। তো এখন তো গ্যারা করে ব্যাপার না, তো ফিক্সড ডিপোজিট যদি সুদ বাড়ে তো পেনশনার এবং রিটায়ার্ড লোকদের একটু বেনিফিট হবে। আবার সুদ যদি বাড়ে তাহলে কর্পোরেটের আবার বেনিফিট কম হবে, ইন দ্য সেন্স লাইক খরচ বেড়ে যাবে। তো একই সুদ বাড়লে পর একজনের আনন্দ আর একজনের দুঃখ, এই ব্যাপারটার জন্যে কর্পোরেট ইন্ডিয়ারও একটু দুঃখ হবে। সেই দুঃখের জন্য শেয়ার বাজার, যেটা কর্পোরেট ইন্ডিয়া কে রিপ্রেজেন্ট করে, তাদের শেয়ার বাজার শেয়ারের দামটাকে রিপ্রেজেন্ট করে, তারা আহত ঠিক কারণেই হয়েছে। সবচেয়ে বেশি আহত হবে কে ইন্টারেস্ট রেট হাইক করলে? ফাইন্যান্সিয়ালস, অটো আর রিয়েল এস্টেট। সুতরাং ফাইন্যান্সিয়ালস এবং অটো এবং রিয়েল এস্টেটের স্টকগুলোর দাম কমেছে, কমা উচিত ছিল, ঠিকঠাক কারণেই ব্যাপারটা কমেছে। আর যেটা হচ্ছে যে বরোইং কস্ট অফ দ্য কোম্পানিজ বাড়বে, সুতরাং সেখানে অটো, ফাইন্যান্সিয়াল এবং রিয়েল এস্টেট ছাড়াও যারা যারা ধার করে তাদের খরচটা বেড়ে যাবে। অফকোর্স খুব বড় বড় ভালো ভালো কোম্পানিরা অনেকেই ধারটার করে না, তারা ডেট ফ্রি। তো এইসব টাইপের ডেট ফ্রি কোম্পানি আর যেগুলো আছে সেগুলো গুগল সার্চ করে বার করা যায়। সেখানে যদি কোনো পছন্দের মতন কোম্পানি থাকে তাহলে সেখানে অনেকেই ইনভেস্ট করবে, কেন তাদের ইন্টারেস্ট রেট কস্টটা বাড়ছে না। আর সুদের কস্ট বাড়লে পর একটু কনজিউমার ডিমান্ডটা কমে যাবে, কারণ ওই সুদের খরচটার চাপটা প্রত্যেকটা পণ্যর মধ্যে গিয়ে ঢুকবে এবং তাতে পণ্যের দাম বাড়বে। দাম বাড়লে পর ক্রেতারা একটু পিছপা হয়ে যাবে। এবং যা হয়, সুদের দর বাড়লে পর অনেক কর্পোরেট ইনভেস্টমেন্টগুলোকে কাট করতে পারে, যে তারা যেসব প্রজেক্ট লাগানো হয়েছিল সেগুলোকে ডেফার করতে পারে। একটা সুদের চক্করে এরকম হয়। এগুলো হচ্ছে যে কজ অ্যান্ড এফেক্টের ব্যাপার, ঠিক ধরে উঠতে পারা যায় না যে কোনটা কখন কি হবে টবে। তো এটা গেল। বাট আমরা যখন সুদের কথাই বলছিলাম তখন একটু জানা যাবে যে এটা কিন্তু খালি ভারতবর্ষে হচ্ছে এরকম নয়। কানাডা বাড়িয়েছে 50 বেসিস পয়েন্টস, ব্যাঙ্ক অফ ইংল্যান্ড বাড়িয়েছে 50 বেসিস পয়েন্ট, ইউনাইটেড স্টেটস বাড়িয়েছে 50 বেসিস পয়েন্টস,
ভারতবর্ষ বাড়িয়েছে 40 বেসিস পয়েন্ট, অস্ট্রেলিয়া বাড়িয়েছে 25 বেসিস পয়েন্ট। সবাই বাড়াচ্ছে আর কি, আরও আগামী দিনে বাড়বে, বেসিক্যালি ইনফ্লেশনটাকে আটকাবার জন্য। কিন্তু এখন কোথায় কোথায় কী কী রেট, সুদের রেট কী কী, সেটা যদি দেখা যায় সাংঘাতিক সাংঘাতিক তথ্য বেরিয়ে আসবে। আর্জেন্টিনায় এখন সুদের হার হচ্ছে 42.5%, মানে ওখানে যদি আপনি ফিক্সড ডিপোজিট রাখেন তাহলে 42.5% সুদ পাবেন। তো অবশ্যই বুঝতেই পারছেন, সাহস করে তো আর্জেন্টিনাতে রাখবেন না। রাশিয়াতে পাবেন 20%, অ্যাঙ্গোলাতে পাবেন 20%, ঘানায় পাবেন 14.5%, টার্কিতে পাবেন 14%, উজবেকিস্তানে পাবেন 14%, ইত্যাদি ইত্যাদি। এখন পয়েন্ট আছে যেগুলো খুব ছোটো ছোটো দেশ, অফকোর্স নট রাশিয়া, বাট ইকোনমি খারাপ হলে পর সুদের রেটটা, ইনফ্লেশনটাকে আটকাবার জন্য সুদের রেট বাড়িয়ে টাড়িয়ে জিনিসটা একটা চেষ্টা করছে। এখন ইকোনমি সারা পৃথিবীতে, আমার তো মনে হয় চায়না ফুল লকডাউনটা আরও বেশি একটা বড় ইকোনমিক ডিজাস্টার যেটা চলছে। ইউক্রেন তো আছেই, বাট ওটার থেকেও বড় ডিজাস্টার আমাদের ওই চায়নার যে লকডাউনটা। কারণ এটা ঠিক যে চায়নার পণ্য সামগ্রিতা পৃথিবীর জন্য ওরাই তৈরি করে, এবং ট্রেড অ্যান্ড কমার্স লেনদেনটা অনেকখানি ওদের জন্য নির্ভরশীল। সেখানে যদি প্রোডাকশন পুরো বন্ধ থাকে তাহলে কাঁচামালের চাহিদাটা যেটা অন্যান্য দেশ চায়নাকে দেয় সেটা কমে যাবে। যেমন ধরুন স্টিলের একটা ব্যাপার আছে, আয়রন ওরের একটা ব্যাপার আছে, ইত্যাদি, মানে মেটাল কমোডিটিতে। এগুলো যদি চায়না যদি না খরচ করে, যদি না উৎপাদন করে, একটা দিক আছে যে চায়না উৎপাদন করছে না বলে স্টিলের দাম বাড়বে, আবার উল্টো দিকে হচ্ছে যে কাঁচা আয়রন ওর ইত্যাদি ইত্যাদি, ইলেকট্রোগ্রাফাইটস ইত্যাদি ইত্যাদি, এগুলো ডিমান্ডটা কমে যাবে। এখন বুঝতে হবে যে কার জন্যে কোনটা কি হচ্ছে না হচ্ছে। এখন বুঝতে বুঝতে আপনি দামটা হারিয়ে ফেলবেন, দামটা ধরতে পারবেন না, দামে হ্রাস আসবে, এবং সেটাই হচ্ছে আমাদের। এটা তো গেল এই দিকটা। আমি একটু অন্য তথ্যে যাই, অ্যাবসলিউটলি অন্য তথ্য, একটু পুরোনো দিনটা যেতে হবে আমাদের। সেটা হচ্ছে যে 2015 সালে, এটা আমার জানা ছিল না, 2015 সালে সাহেবরা, এফআইরা ভারতবর্ষের 16,436 কোটি টাকার বেচেছিল, এবং ইন্ডিয়ান ইনস্টিটিউশন 64,000 কোটি টাকা কেনা সত্ত্বেও নিফটিটা সারা বছরে 4% পড়েছিল। আবার দেখছি 2017-তে সাহেবরা 41,000 কোটি টাকা বেচেছিল, তবে ইন্ডিয়ান ইনস্টিটিউশন প্রায় 89,000 crores কিনেছিল, কিন্তু নিফটিটা বেড়েছিল 28%। সুতরাং 2017 এই ঘটনাটা ঘটে, আমরা নিশ্চয়ই শেয়ার বাজারে ছিলাম। 2018-তে আরও বেশি পেয়েছিল এফআইআরা, 66,000 কোটি টাকা, তাতে নিফটিটা হরে ধরে 3% বেড়েছিল। তারপরে 2019-এ দুজনেই কেনে, সুতরাং সেখানে 12% নিফটি বাড়ে। 2020-তেও এফআইআর বেঁচেছিল, বাট ইন্ডিয়ান ইনস্টিটিউশন 46,000 কোটি টাকা বেঁচেছিল, আর এফআইআর 73,000 কোটি টাকা কিনেছিল। তো 15%, তা সত্ত্বেও বাজার বেড়েছিল। সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে লাগছে 2021-এ 85,670 crore বেচে দিয়েছে, বা 92,000 কোটি টাকা ইন্ডিয়ান ইনস্টিটিউশন কিনেছে, তাতে কিন্তু 24% 2021-এ নিফটি বাড়ে। এখন পর্যন্ত 2022-এ 1,81,000 কোটি টাকার বেচে দিয়েছে সাহেবরা, আর ভারতবর্ষ মানে ইন্ডিয়ান ইনস্টিটিউশন কিনেছে 1,38,000 কোটি, তাতে নিফটি এই বছর এখন পর্যন্ত 6% পড়ে গেছে। তো এইরকম হয়, এবং তা সত্ত্বেও নিফটি আলটিমেটলি গেইন করে। এই তথ্য থেকে এটা বোঝা যাচ্ছে যে এফআইদের সেলটাই একমাত্র বিরাট কারণ নয়, পারিপার্শ্বিক ইকোনমিক আবহাওয়া। কি যেন দেখছিলাম, ইন্ডিয়ার জিডিপি ফোরকাস্ট অনেক কমিয়ে দিয়েছে, 4.5-5% মতন করে দিয়েছে। আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। সবাই তো 7.5, 8, 8.5, 9 অবধি যেত, হঠাৎ একটু চারদিকে দেখে দেখে কী বুঝলো জানি না। এটা মাঝে মাঝে কিছু ঘটলে পর একটা কিছু ফিগার দিয়ে দেয়, সেটা কতটা গ্রহণযোগ্য, অ্যাটলিস্ট আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য নয়। এনিওয়ে, তো বাজারে কারণগুলো তো বোঝা গেল। আমরা যে ভয়টা পাচ্ছি, এই তথ্য যেটা একটু আগে আমি বললাম, সেই তথ্য অনুযায়ী কিন্তু অত ভয় পাওয়ার নেই। কারেকশান হচ্ছে, ঠিক আছে, কারেকশান হবে, সে ঠিক আছে।
আমরা চট করে দেখে নিই ডাও এর চার্টটা আর ভার্সেস নিফটির চার্টটা। লাল রংটা দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে নিফটির চার্ট, আর কালো রং যেটা দেখতে পাচ্ছেন সেটা ডাও এর চার্ট। এখন ডাও 32,997 আর নিফটি 16,411। তো মোটামুটি যেরমভাবে ডাও চলছে সেরকম অনুযায়ী নিফটিও চলছে, হয়তো ডাউটা একটু বেশি ডাউনের দিকে আছে। ডেইলি চার্ট এটা একই বিবিক করছে। সো ডাও থেকে ভারতবর্ষের বাজার এক্ষুনি উদ্ধার পাচ্ছে না, এটা একটা স্টাডি করে বোঝা যাচ্ছে। তো ডাওয়ে আমরা একটা সাপোর্ট জোন দেখতে পাচ্ছি, আমি একটা লাইন টেনে সাপোর্ট জোনটা দেখাচ্ছি, যেটা কাছে পিঠে প্রায় পৌঁছে গেছে। সেটা হরাইজন্টাল লাইন টেনে এরকম একটা জায়গায় যদি দিই, এটার দাম হচ্ছে গিয়ে একটা 32,540। এটা একটা সাপোর্ট লাইন চার্টে বটম টটম একটা আছে বলে মনে হচ্ছে। তো এই ফিগারটা এখন 33,000 আর 32,540, ধর 500 পয়েন্ট আরও ডাউন হওয়ার পরে একটা সাপোর্ট ভাঙবে, সেটা হবে কিনা আমি তো জানি না। আবার সিমিলারলি নিফটিতে আমরা একইভাবে একটা হরাইজন্টাল লাইন টানছি, তাতে সাপোর্টটা আর একটু দূরের দিকে মনে হচ্ছে, সেটা হচ্ছে 15,851। এখন আছি আমরা 16,400 আর 15,800, তার মানে হচ্ছে 200 আর 400, 600 পয়েন্ট। এটা নিফটিরও 600 পয়েন্টের একটা ব্যাপার যেখানে সাপোর্ট আছে। তো আমরা খালি যদি নিফটি চার্টটা দেখি, সেটা যদি অ্যানালাইজ করি, তাহলে আরও ব্যাপারটা বোঝা যাবে যে আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় আছি। আমরা নিফটি খালি দেখছি, আমরা কম্প্যারিজন করছি, নিফটিটা এরমভাবে পড়েছে। এটা আমরা ডেইলি চার্টে দেখছি। এটা যদি আমি মান্থলি চার্টে দেখি, অর্থাৎ প্রত্যেক মাসে, এটা এখনও কিন্তু বেশ অনেকটা ওপরেই আছে। ঠিক আছে, ডাবল টপ করে পড়েছে, সে তো পড়বে, কোথাও না কোথাও তো পড়বে, বাট মান্থলি চার্টে দৃশ্যটা অতটা ভয়াবহ নয়। যদিও আমরা বেশ এপ্রিল মে মাসে তো বেশ পড়ছে, বাট মে মাসের এফেক্টটা এখনও ফুল আসেনি, বাট সেটা দেখতে হবে মে মাসে শেষে কী আসে। বাট এটা হচ্ছে মান্থলি চার্ট। আবার যে উইকলি চার্ট এটাকে দেখে নিই, তাহলে দেখা যাবে আবার ভাঙনটা রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা উইকে ভাঙনটা রয়েছে এবং লোয়ার টপ ফর্মেশন আছে এবং অবভিয়াসলি ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন। এখানে একটা সাপোর্ট লাইন আমরা টেনে রাখছি, যদি এইটাকে মেনটেন করে তাহলে ভালো। সেটা হচ্ছে গিয়ে দামটা 16,228, আমরা এখন 16,400 আছি। তাহলে আগামী সপ্তাহের জন্য 16,228 যদি, এখন আমি যখন শুটিং করছি হয়তো সোমবার সকালবেলা দেখবে যে 16,228 উড়িয়ে টুড়িয়ে দিয়ে খুলছে, বাট ফিগারটা জানা থাকুক। যদি এটা ভেঙে যায় তাহলে পরের একটা লাইন আমি টেনে রাখছি আগামী দিনের সাপোর্ট বোঝার জন্য উইকলি চার্টে। সেটা হচ্ছে আর একটু নিচে যাবো আমরা, এরকম একটা জায়গায় বেশ মাল্টিপল সাপোর্ট জোন আছে, সেটা ফিগারটা আমি লিখে দিচ্ছি। 15,000 কিছু একটা তো হবে, 15,676, ধর 15,650, তাহলে 16,200, আমরা এখন আছি 16,400, 16,200 আর 15,650। এই ব্যাপারটা হতে পারে। এখন এটা এমন হতে পারে যে সোমবারই সকালবেলা ঝাঁপিয়ে খুলে দিল নিচের দিকে, অথবা আস্তে 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 গেল, কারণ অনেকখানি পড়েছে তো, হয়তো একটা রিলিফ, কিছু একটা র্যালি দিল। এখন এই রিলিফ র্যালিটাকে রিলিফ হিসেবে নিতে হবে, এটা আপট্রেন্ডিং র্যালি নয় যতক্ষণ না ফর্মেশনটা তৈরি হচ্ছে। এই হচ্ছে মোটামুটি একটা সূচকের পুরো আন্ডারস্ট্যান্ডিং। সঙ্গে আমরা ইন্টারেস্ট রেটটা বোঝালাম, পৃথিবীতে ফান্ড ফ্লোটা মানে ইন্ডিয়ান ফান্ড ফ্লোটা ফরেনারদের কীভাবে হয়েছিল সেটা বোঝালাম, এবং সেটা যথেষ্ট এনকারেজিং আমার ধারণা। এবার এই বছর কোথাও ফান্ড ফ্লোটা কমবে, আবার আমরা তো দেখলাম বার্ষিক হিসেবে নিফটি কীরকম নেগেটিভ ফান্ড ফ্লোতেও কীরকম পজিটিভ রিটার্নস হয়েছে। এইসব করতে করতে একটা জায়গায় বাজার নিশ্চয়ই একটা জায়গা খুঁজে পাবে। আর আমরা কোয়েশ্চেন্সগুলো পাচ্ছি আমাদের শেয়ার করোতে, সেটা লিঙ্কটা তলায় দিয়ে দেওয়া হবে, সেখানেই উত্তরগুলো চলে যাচ্ছে। আশা করি উত্তরগুলো সবাই স্যাটিসফাইড আছে। আর কি, আর তো কিছু নেই। বর্ষা তো এখন আসবে না, আর এখন বাজারে একটা ফিয়ার ফ্যাক্টর এসে গেছে, মার্ক টু মার্কেট ফ্যাক্টর এসে গেছে, ক্যাপিটাল ইরোশন ফ্যাক্টর এসে গেছে। সেগুলোর জন্য মানুষ একটু বেশি প্যানিক করছে কিংবা করবে। তো সেটা একটা মাথায় রাখতে হবে যে ক্যাপিটাল
অনেকের ক্ষেত্রে ইরোশন হচ্ছে। আরেকটা যেটা খুব বড় বিপদ সেটা হচ্ছে একটা প্রফিট দেখতে অভ্যস্ত ছিল, সেটার থেকে অনেক প্রফিটটা কমে গেছে, সেটা দেখেও মন খারাপ হচ্ছে, ডিসিশন নিতে পারছে না। পয়েন্ট হচ্ছে যে টাকা থাকলে কোথাও একটা অ্যাড হবে, আর নাহলে ক্যাপিটালটা প্রোটেক্ট করার জন্য হয়তো টেম্পোরারি কিছুদিন বেচতে হবে, সেটাও আবার সাইকোলজিক্যালি খুব প্রবলেম। বাট সব মিলেমিশে ব্যাপারটা হচ্ছে। আর কি বলার আছে? আর তো কিছু বলার নেই। ইন্ডিভিজুয়াল স্টকস নিয়ে আলোচনা করার তো এখন জায়গায় নেই, কেন সবার মধ্যেই প্যানিক আছে। দেখা হবে পরের রোববার। একটা রিকোয়েস্ট আছে, আমার ইউটিউব প্রোগ্রাম অনেকেই সাবস্ক্রাইব করেছেন, আবার অনেকে করেননি, তাদের জন্য রিকোয়েস্টটা, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন আর ফরওয়ার্ড করুন। এছাড়াও আছে টেলিগ্রাম, ফেসবুক আর ইনস্টাগ্রাম, প্লিজ লাইক করুন আর ফলো করুন। থ্যাংক ইউ।